আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দেশের ওষুধ শিল্প খাত ও ওষুধের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ওষুধ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। এই যে সরকারের নীতি সহায়তার কারণে যে শিল্পটা গড়ে উঠেছে, এটাকে নিয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয় এবং একটা জনমনে অহেতুক যেন কোনো আতঙ্ক তৈরি না হয় যে ঔষধের মূল্য বৃদ্ধি হবে, আমি মনে করি এটা নিয়ে সাধারণ যে ক্রেতা, রোগী, ডক্টর, সাধারণ জনগণ আতঙ্কিত হবার কোনো কারণে ওষুধের মূল্য বৃদ্ধির সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা সরকারি নীতি সহায়তা যেটা ছিল মাঝখানে, সেটার ব্যত্যয় হয়েছে বিধায় এটা কোর্ট তো ধরেন আইনের শাসন প্রতিষ্ঠা করে হলো কোর্ট। তারা দেখেছে যে রাষ্ট্রের প্রয়োজনে যেটা দরকার সেটার পক্ষে কোর্ট রায় দিয়েছে। আপনি বলছিলেন যে 160টি দেশে হচ্ছে আমাদের দেশের ওষুধ রপ্তানি হচ্ছে, সবচেয়ে বেশি রপ্তানি কোন দেশে হচ্ছে? এখনও ধরুন এশিয়াতেই আমাদের বেশি রপ্তানি হচ্ছে, কিন্তু ঔষধের সম্ভাবনা হলো নর্থ আমেরিকাতে। সারা পৃথিবীর যত ঔষধ কনজামশন হয় তার 40% মতো আপনার হলো নর্থ আমেরিকাতে কনজিউম হয়। এই দেশে আমাদের উৎপাদিত ঔষধের রপ্তানির অনুমোদন হয়েছে। US FDA-কে বলা হয় ওয়ার্ল্ডের টাফেস্ট রেগুলেশন। সেটাকে মিট করে আমাদের ঔষধ যখন আন্তর্জাতিক বাজারে এরকম একটি সার্টিফিকেশন পেয়েছে, তখন তো আমাদের ধরেন রপ্তানি কেবল শুরু হয়ে গেল। এই যে আমাদের সরকার যে $1 ট্রিলিয়ন যে অর্থনীতির আকৃতির স্বপ্ন দেখে, সেটার পিছনে শিল্প কোথায়? আপনার 85% রপ্তানি শিল্প হলো পোশাক খাত থেকে আসে। তাহলে তো আমাদের দীর্ঘ যে 54-55 বছরে তো আমাদের দেশে তো কোনো ইন্ডাস্ট্রি হয়নি, রপ্তানি পণ্য যাওয়ার মতো কোনো পণ্য উৎপাদন হচ্ছে না, সেখানে ঔষধ রেডি হচ্ছে। সেই শিল্পকে তো এগিয়ে নিতে হবে। এটা আপনার বর্তমানে এশিয়াতে যেটা আছে, আপনার খুব নিয়ার ফিউচারে আপনি দেখবেন আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের যদি সরকার যদি নীতি সহায়তা যেভাবে বর্তমান সরকার দিচ্ছে সেটা অব্যাহত থাকে, তাহলে এই পণ্য কিন্তু আমাদের রপ্তানি তালিকার পোশাক শিল্পের পরেই চলে আসবে ঔষধ শিল্প। জি, আমরা প্রত্যাশা করছি যে আপনি বলছিলেন যে এটা যদি বাতিল হয়, সেক্ষেত্রে যেহেতু বাতিলের একটা কথা উঠেছে এবং বাতিল হওয়ার সম্ভাবনাই আছে, বাতিল হয়েছে, তো নতুন প্রজ্ঞাপনটি বাতিল হওয়ায় আপনারা আবার 1994 সালের যে নিয়ম রয়েছে সেই নিয়মে দাম নির্ধারণের একটা স্বাধীনতা পাচ্ছেন এবং অনেকের একটা আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে ওষুধের দামটা বেড়ে যাবে। না, এটা সম্পূর্ণ সঠিক, সম্পূর্ণ ভুল তথ্য। আমরা যে আমাদের হাতে যে ক্ষমতা দেয়া হচ্ছে ঔষধ কোম্পানির উপর, এটা বিষয়টা তা নয়। আপনার 82 অধ্যাদেশে এবং আপনার 94 প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা এবং আপনার 23 সালের যে আইন, এই ড্রাগ আইনের অ্যাক্টের মধ্যে, এগুলো সব জায়গায় কিন্তু এটা সমন্বিত করা আছে যে ঔষধ কোম্পানির মালিকদের হাতে ঔষধের মূল্য নির্ধারণের ক্ষমতা কখনোই ছিল না। এটা তার একটা মূল্য নির্ধারণের একটি নীতিমালা, সুস্পষ্ট নীতিমালা দেয়া আছে, সেটা অনুসরণ করবে ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কোম্পানিগুলো ওই নীতিমালার আলোকে তারা প্রস্তাবনা দেবে। সেই প্রস্তাবনা যাচাই বাছাই করে এটা সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণেই এটা পরিচালিত হয়ে আসছে। বর্তমানে যেটা মাঝখানে যে তত্ত্বাবধায়ক সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছিল, সেটা হলো যে ধরুন একটি টাস্ক ফোর্স করেছে মূল্য সংক্রান্ত। তারা ওই 23-এর আইন এবং 94-এর যে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা এবং 82-র যে অধ্যাদেশ, এগুলোর সাথে সাংঘর্ষিক করেছে, যেটা কোর্টের বিবেচনায় এটা আইনের পরিপন্থী বিবেচনায় তারা এটাকে বাতিল করে, যেহেতু ক্যাবিনেট দ্বারা এটা অন্তর্বর্তী সরকার যেহেতু এই সিদ্ধান্তটা ক্যাবিনেট থেকে পাশ করে নিয়ে আসছে, ফলে এটা বাতিল করতে আবার ক্যাবিনেটেই যেতে হবে। সেই বিষয়টা এরকম। আশা করি আপনি বুঝতে পারছেন বিষয়টা।
কিন্তু এক্ষেত্রে অনেকে বলছেন যে বড় কোম্পানি যেগুলো আছে যারা বাজারে আসলে লিড দিচ্ছে বা এরা বেশি বেনিফিটেড হবে বা তাদের ওষুধের দামটা বাড়ার আশঙ্কাটা বেশি করছে। সেটা সঠিক নয়, কারণ এটা তো দেখার দায়িত্ব সরকারি সংস্থা। তো যারা বড় কোম্পানি বা ছোট কোম্পানি, আপনার কোম্পানির আকৃতি বড় ছোট এটা হলো রেভিনিউয়ের কারণে, কিন্তু উৎপাদনের প্রক্রিয়া কিন্তু বড় কোম্পানি আর ছোট কোম্পানির মাঝে পার্থক্য নাই। কারণ তাদেরকেও ঔষধ উৎপাদনের যে নীতিমালা এবং সেই আইন এবং বিধির আলোকে উৎপাদনের প্রতিটি স্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ করে, জিএমপি গাইডলাইন অনুসরণ করে এগুলো উৎপাদিত হয়। তাহলে কি আমরা বোল্ডলি বলতে পারি যে ওষুধের দামটা বাড়বে না? না না, ওষুধের দাম বাড়বে না। এটা বাড়বে কখন? যেহেতু এগুলো আমদানি নির্ভর শিল্প, আমাদের কাঁচামালটা আমরা এখানে উৎপাদন করতে পারি না, এখনো সক্ষমতা নাই। 90% আমরা আমদানি করে নিয়ে আসি। তো এখন যে জিনিস আপনি আমদানি করেন তার মূল্য তো আপনার হাতে নেই। এটা তো এক্সচেঞ্জ রেটের ওপরে, ব্যাংকের রেট অফ ইন্টারেস্টের ওপরে, বহির্বিশ্বের ওপরে যুদ্ধ চলছে, এগুলো অনেক উপাদান এর সাথে সংশ্লিষ্ট। ফলে সেটা হয়তো মূল্য সমন্বয় হবে, কিন্তু মূল্য বৃদ্ধি হওয়ার কোনো আইন বা কোনো নীতি বা বিধি নতুন করে হয় নাই, যার কারণে ঔষধের মূল্য বৃদ্ধি পাবে। আপনি বলছেন মূল্য সমন্বয়, তাহলে যে আইনটা আসলে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় করা হয়েছে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026, তো ওই সময় কি তাহলে ওষুধের দামটা তার প্রস্তুত মানে কস্টিং এর থেকে কম ছিল? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। প্রথমত 117টা ঔষধকে আপনার এই জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে 117টা ঔষধকে তালিকাভুক্ত করা হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা এটা প্রায় 300-তে নিয়ে গেছে। তো যেহেতু ধরেন ওগুলো অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রণ করে, এখন যদি আপনি কোনো পণ্যের যদি উৎপাদন খরচ ওর বিক্রয়ের মূল্যর চেয়ে যদি বেশি হয়, তাহলে সেটা উৎপাদন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি বলছেন এগুলো জনস্বাস্থ্যের জন্য অতীব গুরুত্বপূর্ণ, তখন তো আপনাকে 5 গুণ 3 গুণ 10 গুণ বেশি দাম দিয়ে এগুলো আপনার আনতে হবে। এমনকি সরকার ক্রয়ের যে গভর্নমেন্ট যে প্রকিউর করে, সেখানে কিন্তু বাংলাদেশে উৎপাদিত যে পণ্য তালিকা তার চেয়ে অনেক বেশি দামে বিদেশ থেকে যেগুলো কোম্পানি তৈরি করছে তার চেয়ে বেশি দামে গভর্নমেন্ট কিন্তু টেন্ডারে এগুলো ক্রয় করেছে। এই নজির আমাদের আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনি যদি স্থানীয় শিল্পকে সুরক্ষা না দেন, আপনি যদি স্থানীয় শিল্পকে প্রবৃদ্ধি হতে না দেন, তাহলে এটার উৎপাদন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তখন হবে কি, আবার ওই যে আপনার যে একসময় তো 90% ঔষধ বিদেশি কোম্পানিরা এখানে নিয়ে আসতো, আমদানি করে নিয়ে আসতো, এবং আমদানি করে তারা এত অপ্রয়োজনীয় জিনিস এখানে আমদানি হয়েছে, যেটাকে আমাদের দেশের কিছু সাহসী লোক, দেশপ্রেমিক লোক সেই সময় এটা আলোচনায় নিয়ে এসে যখনই এগুলোকে বন্ধ করে দিল, দেন অসংখ্য ঔষধ যেগুলো আপনার কোনো প্রয়োজন না, এগুলো সাধারণ উৎপাদন প্রযুক্তি, এগুলোও আমরা আমদানি করে নিয়ে আসছি। ফলে বহুজাতিক কোম্পানিরা তখন কিন্তু আর এই প্রতিযোগিতায় টিকতে পারলো না, এবং আমাদের দেশে দেখেন ঔষধ শিল্পের প্রথম 20টা টপ 10 কোম্পানি বা 20 কোম্পানির মালিক কিন্তু বাংলাদেশি। আপনাকে আলোচনার বাহিরে একটা জিনিসে আমি আসি। আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি দেশটা কেমন, তার কতখানি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, আপনি 2-1টা প্রশ্ন করেই বের করতে পারবেন। যেমন সেই দেশের একটা সেক্টর ভিত্তিক যে ওই দেশের এই ইন্ডাস্ট্রির নেতৃত্ব কি দেশীয় কোম্পানি দেয় না বিদেশি কোম্পানি দেয়। যদি দেখেন বিদেশি কোম্পানি নেতৃত্ব দিচ্ছে, তার মানে ওই দেশের আইন বিধি এবং প্রযুক্তির ব্যবহারে অনগ্রসর, পিছিয়ে আছে। আমাদের দেশে ঔষধ শিল্প এগিয়ে গেছে, এর অর্থ হলো যে এই সেক্টরে আমাদের আইন বিধি সব কিছু রাষ্ট্রের পক্ষে করা হয়েছে বলেই এই শিল্প গড়িয়ে গেছে। আবার যদি আপনি পক্ষান্তরে যদি কৃষি শিল্পটা দেখেন, যেটা আমাদের 80 সালে একই সাথে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা করতে পারিনি, অ্যাগ্রোকেমিক্যালস, তখন সব কিছু আমরা আমদানি করে নিয়ে আসছি। ঠিক 80 সালে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল যে জায়গায় ছিল, অ্যাগ্রোকেমিক্যাল যেটা আমাদের অত্যাবশ্যকীয় একই জায়গায় রয়ে গেছে। এখানে আপনার 90% এখানে আমদানি করে নিয়ে আসছে। আমাদের দেশে 1300-1400 আমদানিকারক এবং আমদানিকারক সমিতি আর উৎপাদনকারী সমিতি একসাথে রাখা হয়েছে, যেটা আপনার সিংহকে আর হরিণকে তো একসাথে রাখতে পারবেন না। এটা তো
বাস্তবসম্মত না। আপনি আমদানিকারক আর উৎপাদনকারক কি কখনো একসাথে থাকতে পারে? একটা বিষয় যদি একটু জানতে চাই যে ওষুধ কোম্পানির যে টার্নওভারটা, সেই টার্নওভারের মেজরিটি দেখা যায় যে অনেকটা অংশ এটা প্রমোশনাল খাতে কিন্তু ব্যয় করা হয়। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন হসপিটালে ডক্টরদের চেম্বারের সামনে রিপ্রেজেন্টেটিভ রাখা হয়, সেটা কিন্তু অনেক দেশেই মানে উন্নত দেশগুলোতে নাই বললেই চলে। তো আমাদের দেশে আসলে মানে এই কাজটা কেন করতে হয়, মানে সেখানে এটা আপনার উন্নত দেশ কাকে বলে, অনুন্নত দেশ কাকে বলে, আমরা হয়তো অর্থনৈতিক সক্ষমতা দিয়ে আমরা বিচার করি। উন্নত দেশ এবং অনুন্নত দেশে ঔষধের বিজ্ঞাপন দেওয়া যায় না। এটা এমন একটি পণ্য যেটা একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ করে। এখন বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তনশীল। না, ওষুধের যদি কোয়ালিটি থাকে সেক্ষেত্রে ডক্টর অবশ্যই প্রেসক্রাইব করবেন। সেক্ষেত্রে ওষুধটা সম্পর্কে তো ডক্টররা জানেন, তাদেরকে তো আলাদাভাবে রিপ্রেজেন্টেটিভ সেটা নিয়োগ দিয়ে তো সেটার দরকার হয় না ক্যাম্পেইন করার। মানে এটা কেন দরকার? এটা হলো মেডিকেল ইনফরমেশন অফিসার যারা আছে। আপনি ধরুন একটা ড্রাগ সম্পর্কে একজন ডক্টরকে অবহিত করবে কে? ওষুধ কোম্পানিগুলো করবে, তার প্রিন্টেড জার্নালে সে জানবে, এবং সে হাতের কাছে যদি একজন ডক্টর যদি মেডিকেল ইনফরমেশন অফিসার পায়, কোম্পানির লোক পায়, সে তো এনরিচ হচ্ছে। আপনি যত বড় ডাক্তার তার তত বেশি তথ্যের প্রয়োজন। আমি যদি এখানে আপনার সাথে আরেকটু যদি অপোস্ট করি, সেটা কিন্তু এরকম ঘটনাও ঘটে যে ডক্টর চেম্বার থেকে পেশেন্ট যখন বের হয় তখন প্রেসক্রিপশনটা দেখা হয়, রিপ্রেজেন্টেটিভ যাদের রাখা হয় সেটা কিন্তু উন্নত বিশ্বে নাই, একেবারেই নাই। আমি আপনার সঙ্গে একমত, এবং এটা কিন্তু আমাদের ঔষধ শিল্প সমিতি এটা কিন্তু সম্পূর্ণ বিরুদ্ধে। আমরা কিন্তু যে এক্সিকিউটিভ কমিটিতে সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই ছিল, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কখনোই আমাদের কোম্পানির লোকেরা এগুলো ছবি তুলতে পারবে না। কিন্তু ধরুন যারা গবেষণা করে, যারা ঔষধের রোগের ট্রেন্ড অ্যানালাইসিস করছে, কোন ধরনের ঔষধ বেশি যাচ্ছে, কোন ধরনের ঔষধের চাহিদা কেমন, এটাকে নিরূপণের জন্য যারা গবেষণা প্রতিষ্ঠান, তারা কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি না, এই ধরনের গবেষণা প্রতিষ্ঠান তারা এটা করে। তারপরেও আমি বলবো গবেষণার জন্যই হোক আর যেভাবেই হোক, তার এই রুগীকে বিরক্ত করে এটা করা থেকে বিরত থাকতে হবে। ঔষধ কোম্পানিরা এটা করছে না, এটা করে না। এটা ভুল বোঝাবুঝি হয়ে যায় যে হয়তো একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অনুমান করে যে এই প্রেসক্রিপশনটা দেখছে তিনি হয়তো কোনো কোম্পানির লোক, আসলে উনি হলো কোনো গবেষণা প্রতিষ্ঠানে জরিপ কাজের জন্য তারা করে। কিন্তু আমরা এটা বাংলাদেশ ঔষধ শিল্প সমিতিতে এগুলো আলোচনায় এসেছে এবং মাইনুরস আকারে এবং কার্যবিবরণীতে এগুলো উল্লেখ করা হয়েছে, এবং সমস্ত কোম্পানিকে অবহিত করা হয়েছে যে তারা ভুল ক্রমেও যেন এই সুযোগটা না নেয় যে রোগীকে কোন প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। আমরা আরো আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের ওষুধ শিল্প খাত ও ওষুধের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ওষুধ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। বেশ কিছু বিষয় নিয়েই আলোচনা হয়েছে, এবং আমরা এটাও জানি যে বাংলাদেশ আসলে ওষুধে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, 98% এখানেই প্রডিউস হয়। তো আমরা কাঁচামাল আমদানি নির্ভর এই জায়গাটাতে আমরা রিকভার করতে পারছি না কেন? এটা দেখুন যে 10 ভাগের মতো উৎপাদন হচ্ছে বাংলাদেশে। এটা উৎপাদনের জন্য সরকার কিন্তু একটা জায়গা দিয়েছে, যেখানে আপনার মুন্সিগঞ্জের গজারিয়াতে, এটা অনেক আগে প্রায় 12 সালে অধিগ্রহণ শুরু করেছে। সেখানে 2-4টা কোম্পানি এখন উৎপাদনে চলে আসছে, কিন্তু ওখানে যেগুলো অবকাঠামো ইউটিলিটি এগুলো সরকারের সঙ্গে আমাদের সর্বশেষ যেগুলো দেন দরবার হয়েছে, সরকার গুরুত্ব দিচ্ছে। এগুলো তৈরি হয়ে গেলেই আমাদের দেখবেন যে ঔষধের সক্ষমতা তৈরি হবে। আমরা আন্তর্জাতিক বাজারে যে সমস্ত দেশের সঙ্গে প্রতিযোগিতা করে মূল্য সুবিধা, শুধুমাত্র আমাদের শ্রমিকের কম মূল্যের কারণে আমরা মূল্য সুবিধাটা নিচ্ছি, কিন্তু সক্রিয় উপাদান বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট API, যেটা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, এগুলো যখন এখানে উৎপাদন হবে তাহলে তখন আমাদের এটা সক্ষমতা আরও তৈরি হবে। সেটা কতটা আমাদের সক্ষমতা তৈরি হতে পারে? আমরা যেগুলো সরকারের সঙ্গে দেন দরবার যেগুলো হচ্ছে, তাতে করে আমার মনে হয় যে এই সরকার খুব গুরুত্ব দিয়েছে, উচ্চ পর্যায়ে কমিটি করেছে, হয়তো ওখানে গ্যাস সংযোগ, সেন্ট্রাল ETP সিস্টেম, এগুলো হয়ে যাবে। আমার মনে হয় যে খুব স্বল্প সময়ে আপনি দেখবেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের এই API উৎপাদনের সক্ষমতাও বাংলাদেশে তৈরি হয়েছে। তখন আমরা আন্তর্জাতিক বাজারে
আমাদের আরও এক ধাপ আমাদের ক্ষেত্রে সক্ষমতা এই এগিয়ে যাবে। এপিআই উৎপাদনের জন্য চ্যালেঞ্জটা কি? মানে বারবারই আমরা বলছি যে এটা উৎপাদন হলে আমরা আরো স্বয়ংসম্পূর্ণ হব, চ্যালেঞ্জটা কি? প্রথমত চ্যালেঞ্জ হলো যে আপনার উৎপাদন করতে গেলে যেগুলো গ্যাসের লাইন লাগবে, আপনার হলো ওখানে ইটিপি, সেন্ট্রাল ইটিপি এগুলো লাগবে, আর অন্য যেগুলো আপনার রাস্তাঘাট, এগুলো অবকাঠামো, এগুলো আপনার সরকারের কিছু জায়গা আছে যেগুলো সরকারকে করতে হবে। আর বেসরকারি কোম্পানি আমরা যারা এখানে বিনিয়োগ করেছি বা আর করতে চাচ্ছি, মার্কেট সাইজের ক্ষেত্রে আপনার সব পণ্য তো এখানে উৎপাদন করে এর বাজারের যে চাহিদা মেটানোর যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাঝে যে গ্যাপ আছে, সেটার যে কি পরিমাণ উৎপাদন করবে, কোন মলিকুল তৈরি করবে, এগুলো ফলে সব পণ্য এখানে উৎপাদন করা প্রয়োজনও নাই এবং করা হবেও না। তো এই চ্যালেঞ্জটা হলো যে আপনার যদি গভর্নমেন্টের অবকাঠামো এবং অন্যান্য জিনিসগুলো হয়ে যায়, তাহলে আমরা যেগুলো বড় মার্কেট, যার ডিমান্ড অনেক বেশি, যেটা আমরা আমদানি করে নিয়ে আসছি, লোকাল চাহিদা মিটিয়ে এটা আপনার বহির্বিশ্বেও এটা রপ্তানি করার সুযোগ আছে। জি, আরেকটা বিষয় হচ্ছে যে যদি এপিআই যদি হচ্ছে এটা পুরোপুরি বাংলাদেশে প্রস্তুত করা হয়, সেক্ষেত্রে ওষুধের দামটা কি আরও নিয়ন্ত্রণে চলে আসবে, কমে আসবে? জি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা দাম প্রতিযোগিতামূলক হবে। আপনি যদি আন্তর্জাতিক বাজারের সঙ্গে তুলনা না করেন, তাহলে আপনি বুঝতে পারা খুব কঠিন যে বাংলাদেশের ঔষধটা কতখানি এটা সাশ্রয়ী মূল্যে আমরা উৎপাদন করতে পারছি এবং সরবরাহ করতে পারছি। আপনি যদি সৌদি আরবে যান, সিঙ্গাপুরে যান, কারণ আমাদের দেশের মানুষ সৌদি আরবে সবসময়ই যায়, তো সেখানে আপনি যদি একটা প্যারাসিটামল কেনেন, আমাদের দেশের সাথে তো 10 গুণ 20 গুণের পার্থক্য। এইভাবে আপনাকে তুলনা করতে হবে। এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গেও আপনার ঔষধের দামের পার্থক্য বাংলাদেশের তুলনামূলকভাবে কম আছে। আচ্ছা, তো আপনি যদি ধরেন যেগুলো 117টা যেটা, সেটা আপনার কবে এর দাম বাড়ানো হয়েছে এটা কেউ বলতে পারবে না। একটা প্যারাসিটামল 72 সালে যে দাম ছিল আর এখন তার দামের মধ্যে কতটুকু পার্থক্য হয়েছে। তাহলে বলতে চাচ্ছেন এগুলো আন্ডার ভ্যালুড ছিল? এগুলো আমাদের সক্ষমতার জায়গা। যারা প্যারাসিটামল ব্যবসা করছে তারা কিন্তু জানে যে এটাতে তাদের লস, এটা লাভ লসের আলোচনা যদি আমরা গণমাধ্যমে আলোচনা করি, জনগণের কাছে তথ্যটা কিভাবে যাবে জানি না। আপনি তুলনা করতে হবে এই ওষুধটা আন্তর্জাতিক বাজারে এর দামটা কত। আচ্ছা, সেটাই হলো মূল পার্থক্য। আপনি ভারত বলেন, চায়না বলেন বা মধ্যপ্রাচ্য বলেন, এগুলো দেশের সাথে যদি তুলনা করেন, বাংলাদেশে উৎপাদিত পণ্য এই ঔষধের মূল্য তুলনামূলকভাবে কম আছে। জি, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হলে তার কাছে মনে হবে যে এগুলোর দাম অত বেশি নয়। আমাদের ন্যাশনাল ইনকামটা বাড়াতে হবে। আমাদের ধরুন যে এই 50 লক্ষ কোটি টাকার যে অর্থনীতি এবং এখানে যে দরিদ্র মানুষের সংখ্যা, আমরা যে সরকারি হসপিটালে আমরা যে পুরাটা নির্বাহ করতে পারছি না, এটার কারণে মনে হচ্ছে যে দরিদ্র জনগোষ্ঠী যারা, তাদের জন্য এটা ক্রয় ক্ষমতার জন্য হয়তো বেশি মনে হতে পারে। কিন্তু যদি মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা যখন অন্য দেশের মেডিসিনের সঙ্গে তুলনা করবে, তখন দেখবে যে না, বাংলাদেশে এটা একটা অসাধারণ একটা শিল্প গড়ে উঠেছে, যেটা সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো ইন্ডাস্ট্রি হতে পারবে না। আপনি যেটাই বলেন, আজকে আমাদের কৃষিক্ষেত্রে যদি বলি, আমরা কৃষিক্ষেত্রে তো আমরা শিল্প করতে পারি নাই। আপনার কৃষি উৎপাদনের যেগুলো উপকরণ আমরা সব আমদানি করে নিয়ে আসছি। ফলে আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে যদি ডেভেলপ না করেন, তাহলে জাতীয় ইনকাম বাড়বে না। জাতীয় ইনকাম না বাড়লে জাতীয় ভোগ বাড়বে না, জাতীয় সঞ্চয় বাড়বে না। সঞ্চয় যদি বৃদ্ধি না পায়, বিনিয়োগ বাড়বে না। বিনিয়োগ যদি না বাড়ে, কর্মসুযোগ হবে না। কর্মসুযোগ না হলে পভার্টি, দারিদ্র্যের দুষ্ট চক্রে দেশ থাকবে। আমরা প্রত্যাশা করছি যে প্রত্যেকটা জায়গায় এই সিকুয়াল মেনটেন করে সবকিছু মেনটেন করা হবে এবং সাধারণ ভোক্তা, মানে ভোক্তার যারা আছেন, তারাও ওষুধের ব্যাপারে হচ্ছে তারাও সন্তুষ্ট থাকবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের ওষুধ শিল্প খাত ও ওষুধের বাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ওষুধ শিল্প সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।